গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আর হ্যাঁ, আমরাও এই গরমের মধ্যে যতটুকু ভালো থাকা যায় ঠিক ততটুকুই ভালো আছি। আর তোমরা কেমন আছো? তোমাদের এইখানে কেমন গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই দেখো, মানে আমার বক্তব্য, যাদের ঘরে বাচ্চা থাকে না তাদের মনে হয়, মানে বাচ্চার মায়েদের মনে হয় বেশি গরমও কখনো পড়তে নেই, আবার বেশি ঠান্ডাও কখনো পড়তে নেই। কারণ অতিরিক্ত ঠান্ডাতেও বাচ্চাদের সমস্যা হয়, অতিরিক্ত গরমেও বাচ্চাদের সমস্যা হয়। তো আমার মনে হয় ওই শরৎকাল আর ওই বসন্তকালটাই বাচ্চার মায়েদের জন্য, বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক। কারণ বাচ্চার মায়েদের জন্য এই কারণেই বললাম, বাচ্চারা সুস্থ থাকলেই মারা সুস্থ থাকে। তো এই কারণেই বললাম শরৎকাল আর বসন্তকালটাই মানে একদম পারফেক্ট বাচ্চাদের জন্য। যে অতিরিক্ত গরম পড়ে গেছে, মানে শুধু দেখো বৈশাখ মাসের মাঝামাঝি সময় চলছে আর এখন এত গরম পড়েছে, আমার মেয়ে সারা শরীরে ঘামমাচি হয়ে কি অবস্থা হয়ে গেছে। সারা দিন পাউডার লাগিয়ে রাখি, ফ্যান তো চলতেই থাকে, তারপরেও এই অবস্থা। অ্যাকচুয়ালি আমাদের ঘরটাতে না, মানে দিনের বেলা খুবই ঠান্ডা, মানে এত একটা গরম অনুভব হয় না। কিন্তু যখন থেকে বিকাল হওয়া শুরু হবে, সন্ধ্যা হবে, তারপর ঘরে দরজা জানলা বন্ধ হয়ে যাবে, তারপর থেকে এত গরম পড়ে, মানে আর থাকা যায় না ঘরের মধ্যে, এত পরিমাণে গরম পড়ে। আর জল তো খাচ্ছেই একটু পরে পরে, আমিও খাচ্ছি, ও খাচ্ছে, ওকেও খাওয়াচ্ছি জল একটু পরে পরে, গ্লুকন্ডি মিশিয়ে মিশিয়ে জল খাওয়াচ্ছি। তো যাই হোক, এত গরম পড়েছে। তো সূর্যের এত তাপমাত্রা, প্রত্যেক দিন 37-38 ডিগ্রি চলছে। কোথা থেকে ভালো থাকবে বলো? ঘরের মধ্যে থাকছে, তারপরেও এরকম অবস্থা। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি চাটাও হয়ে গেছে। আর চাটা খেয়ে তারপর ওকে একটু পড়াশুনো করাবো, তারপরে অন্য সংসারে কাজকর্মে লাগবো। সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালবেলা। তারপর যা যা ঘরের টুকটাক কাজকর্ম থাকে আশিবাসি সমস্ত কিছু সারলাম। তারপর মেয়ে উঠে গেছে ঘুম থেকে, মেয়েকে ফ্রেশ করলাম। তারপর এই যে চাটা খেয়ে টেয়ে এখন মেয়েকে একটু পড়াশুনো করিয়েছি। আর পড়াশুনো করিয়ে ওকে একটু জল দিয়েছি খাওয়ার জন্য, আমিও জল খাচ্ছি, ওকেও জল দিয়েছি। আর ওকে দেখো সেই মুড়ির বাটিতে করে অল্প কয়েকটা মুড়ি দিয়েছিলাম, সেটা পড়াশুনো করতে বসানোর আগেই দিয়েছিলাম। ও যে সেই বাটি নিয়ে বসেই আছে, খাওয়ার নামও নেই। তারপরে পড়াশুনোও হয়ে গেল মুড়ির বাটি সাইডে রেখে। তো ও এখনও ওই বাটি নিয়েই বসে আছে। কী যে করি মেয়েটাকে নিয়ে, মানে ওর সমস্ত কিছু ঠিকঠাক থাকে, শুধু খাওয়া দাওয়াটা বাদ দিয়ে। মানে ওকে, মানে আমি বলি বাবা খাওয়া দাওয়াটা ঝটফট ঝটফট কর, দেখো আর এই বছরটাই, নেক্সট ইয়ার থেকে ওকে স্কুলে দেবো, তখন এই খাবার নিয়ে যদি ও সারা দিন বসে থাকে তাহলে কখন ও স্কুলে যাবে, কখন ও পড়াশুনো করবে, কখন কি করবে, আমি সেটাই বুঝি না। মানে তোমরা কেউ না দেখলে বিশ্বাস করবে না, জানো দুপুরবেলা যখন ওকে ভাত খাওয়াতে বসাই, পুরো একটা ঘন্টার উপরে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট ওকে নিয়ে বসে থাকতে হয় সেই ভাতের থালা নিয়ে। মানে আমার ভাত মেখে হাত শুকিয়ে একদম কেমন হয়ে যায়, মনে হচ্ছে হাতের মধ্যে চুলকানি চুলকানি হতে থাকে, এরকম হয়ে যায়। ও তো সেই মুখে নিয়ে যে বসেই থাকে, খাওয়ার নাম নেই। মানে অনেক সময় রাগ হয়ে যায়, মনে হয় কেন যে বসেছি তোকে নিয়ে খাওয়াতে। আবার পরক্ষণে মানে এই কথাটাও মাথায় আসে যে আমি তো মা, আমি যদি এত বিরক্ত হয়ে যাই তাহলে ওকে কে খাওয়াবে। তো যাই হোক, এটা মানে ক্ষণিকের জন্যই মাথায় আসে, আসলে অনেকক্ষণ বসে থাকতে থাকতে যখন আর ভালো লাগে না, ও তো দেখতেই থাকে, মোবাইল দেখতেই থাকে খাওয়ার মুখে নিয়ে, আর খাওয়ার শেষ করার আর নাম নেয় না। ও হলো এরকম। তো সকালবেলা দুপুরবেলা খেতে আধা ঘন্টা, রাত্রে 1 ঘন্টা, রাত্রেবেলা খেতে 1 ঘন্টা, তো 2 ঘন্টা দিনের মধ্যে ওর এই খাওয়ার নিচেই চলে যায়। তারপরে তো বাকি দিন ঘুম তো আছে, ঘুমায়, তারপর সারা খেলাধুলা এইসব পড়াশুনো চলতেই থাকে, ওইভাবেই দিন কাটে ওর। তো ওই দেখো ওকে ওই যে বিছানা গুছিয়ে এসে ভাতের জন্য জল বসিয়েছি। তারপর কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে টেজে, তারপর এখানে এই ডিব্বিটা, এটার মধ্যে অল্প কয়েকটা মুড়ি ছিল, তো সেটার মধ্যে ওই মাথাবাড়িতে গিয়েছিলাম মেয়ের জন্মদিনের দিন, মাথাবাড়ি থেকে প্যারা প্রসাদ এনেছিলাম। তো প্যারাগুলো তো এমনিতে রাখলে একদম গলে যায়, তো মুড়ির মধ্যে দিয়ে রাখলে আবার ঠিকঠাক থাকে। তো এই মুড়িগুলোর মধ্যে প্যারাগুলো দিয়ে রেখেছিলাম, আর মুড়িগুলো পুরো নেতিয়ে গেছে। তো যাই হোক, প্যারা খাওয়া হয়ে গেছে, তারপরে এই মুড়িগুলো কী করবো, ফেলে দিয়েছি। তো আজকে এই কৌটোটা ধুয়ে দিয়েছি, রৌদ্র দিয়ে শুকিয়ে রেখে দেবো। তারপরে এই যে চালটা নিয়ে নিচ্ছি, চালটা ধুয়ে টুয়ে রেখে দেবো, জলটা ফুটে গেলে তারপর চাল দেবো। তারপর আজকে রান্নার প্রিপারেশান করছি। আজকে রান্না হবে পেঁপে। তোমাদের দেখিয়েছিলাম আমার বাবার বাড়ি থেকে মা দুটো পেঁপে পাঠিয়েছিল, একটা বড় একটা ছোট।
তো মা বলেছে বড়টা নাকি পেকে যাবে, ওইটা বাতি হয়ে গেছে, পেকে যাবে, তো ওইটাকে বলেছে চালের ড্রামে রেখে দিতে। তো বড়টাকে চালের ড্রামে রেখে দিয়েছি, আর ছোটোটাই আজকে রান্না করব পেঁপে ঘন্ট। পেঁপেটাকে কুড়িয়ে তারপর ঘন্ট রান্না করব। এই যে দেখো নিয়ে নিয়েছি পেঁপে আলু। ফার্স্টে না বুঝতে পারিনি, আলুটা বেশি হয়ে গেছিলো, ছোলার পর বুঝতে পেরেছি, মানে খোসাটা ফেলানোর পর তারপর বুঝতে পেরেছি যে আলুটা বেশি হয়ে গেছে। আর তারপর আরও একটা কথা কি জানো, ওই যে কি বলবো, প্রয়োজন না হলে না কখনো মানে কোনো জিনিসের গুরুত্ব মানে বুঝতে পারি না আমরা। ওই একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ওইরকম একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো আমার অবস্থাটা হলো এরকম, ঠেলাই না পড়লে গাছে উঠি না। ওই দেখো এত দিন ধরে আমি গোটা গরম মশলাটা এনে রেখে দিয়েছি, কিন্তু মানে গরম মশলা যে গুঁড়োটা করব সেটা আর টাইম পাচ্ছি না। কিন্তু আজকে দেখো পুরো গরম মশলার কৌটো আমার পুরো খালি হয়ে গেছে। আজকে তো করতেই হবে, না হলে আমি ওই যে পেঁপের ঘন্টটা যে করব সেটার মধ্যে কীভাবে গরম মশলার গুঁড়ো দেবো। তো তৎক্ষণাৎ এইগুলোকে নিয়ে বসেছি, ভাতটা এইদিকে হতে হতে আর এইদিকে দেখো আমি ওই কী বলবো শুকনো খোলায় ওই যে গোটা গরম মশলাটাকে একটু মানে একটু গরম করে নিয়েছি, তারপরে এই যে মিক্সিতে দিয়ে এখন গুঁড়ো করব। এইটুকু কাজ এতটা দিন ধরে এইভাবে করে গরম মশলাটাকে এনে ঝুলিয়ে রেখে দিয়েছি, করব 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 বলে আমি আর টাইমই পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি হলো। আজকে যদি এটা না করতাম তাহলে পেঁপে ঘন্টটা রান্না করতে পারতাম না, এই জন্য চট জলদি এটা করলাম। তারপর এটা করে পেঁপে ঘন্টটা করব, মানে পেঁপেটা এখনও কাটিও নি, আলুও ছুলিনি। আগে মনে হলো পেঁপে আলু নিয়ে তারপর আমার মনে হয়েছে আরে গরম মশলার গুঁড়োই তো শেষ হয়ে গেছে, তো আজকে কীভাবে এটা রান্না করব, এটার মধ্যে গরম মশলা না দিলে একটুও ভালো লাগবে না। তো তারপর ঝটপট করে এটা বসিয়েছি। আর এইদিকে আমার মেয়ে দেখো মিক্সার চালালে ওইভাবে কান ধরে রাখে, মানে আওয়াজটা ওর বিরক্ত লাগে, আর বারবার এদিকে আসছে 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 আসছে। তো এখনও এখানে আসছিলো, আমি বলছি যা, কারণ ও কী করে জানো, মিক্সারের সামনে আসলে কি করে ও, ওই যে আমি বোর্ডের সুইচটা সবসময় বন্ধই রাখি। ধরো আমি ওই মিক্সারটা করে একটু মানে টেবিলে কিছু একটা করছি, মানে চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, এই সুযোগে ও এসে মিক্সারের সুইচটা অন করে দেয়। তখন বোর্ডের সুইচটা অন করা থাকলে তো ওর একটা বিপদ হতে পারে, এই এক দুবার এরকম করেছে। তারপর এক দুবার এরকম করেছে বোর্ডের সুইচটা বন্ধ আছে কিন্তু মিক্সারের সুইচটা ওই একে দুইয়ে দিয়ে রেখে দিয়েছে, তারপর আমি বোর্ডের সুইচটা দেওয়ার সাথে সাথে ওই যে ঘুরে উঠেছে। তো এরকম হয়েছে 2-3 বার। তো তারপর থেকে ও মিক্সার চালালে আমি ওকে কাছে আসতে দিই না। তো আজকেও ওকে এখান থেকে সরিয়ে দিয়েছি, তারপর তোমরা দেখতে পেলে ও ওখানে গিয়ে কান্না করছিল। তো যাই হোক, ওই যে গরম মশলা গুঁড়ো করা হয়ে গেছে, তারপর এটাকে একটু রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপর কৌটোতে ভরে নেব। তারপর এখানে চলে আসলাম, ওই যে পেঁপে আর আলুটা খোসা ছাড়াচ্ছি। তারপর পেঁপেটাকে ওই যে এটা গ্রেটারটা দিয়ে গ্রেট করতে হবে, এটা হলো আমার সবথেকে বিরক্তকরের কাজ। ফার্স্টে ভেবেছিলাম বড়টা দিয়ে মানে করে ঝটপট করে নেব। তারপর 1-2 বার বড়টা দিয়ে করার পর দেখতে পারলাম যে বড়টা দিয়ে করলে ভীষণ বড় বড় হয়ে পড়ে, মানে এটা খেতে ভালো লাগবে না। তো তারপর আবার সে কষ্ট করে ছোটোটা দিয়েই করলাম। এটা আমার ভীষণ বিরক্তের কাজ মানে মনে হয়, এই যে কোনো একটা জিনিস এই যে গ্রেট করাটা। তারপরও ঘরে যদি কেউ থাকতো তাহলে হ্যাঁ, বর থাকলে বরকে দিয়েও করিয়ে নিই এই জিনিসটা, কারণ আমার বিরক্ত লাগে, তো এই জন্য। তারপরে এইদিকে দেখো একটু মিক্সার করে নিচ্ছে, এখানে দিলাম লঙ্কা, তারপর আদা, তারপর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু মিক্সার করে নেব। আর এদিকে পেঁপে কুড়ানো হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, মশলা টশলা করে তারপর মানে একবারে বসাবো রান্নাটা। আর ভাত আমার হয়ে গেছে, এই যে দেখো এদিকে মশলা করা হয়ে গেছে, আর তারপর এদিকে দেখো পেঁপেটাও কুড়ানো হয়ে গেছে, এতটুকুই হয়েছে পেঁপে। আর এদিকে আলুটাও কাটা হয়ে গেছে, আলুটা মেয়ের তরকারিতেও দেবো, এর লেগে একটু বেশি, এই জন্য একটু বেশি করে নিয়েছি। তারপরে এই যে কড়াতে তেল দিয়ে দিলাম, তারপর সবার ফার্স্টে আলুটা ভাজবো, তারপর ওইটা রান্না করব। আলুটা ভেজে নিই লবণ হলুদ দিয়ে তারপর। আর এই রান্নাটা না মানে আজকে রান্নাটা করতে করতে আমার বিশেষ করে মনে পড়ছিল, এই রান্নাটা আমার বরের ভীষণ প্রিয় একটা খাবার, ভীষণ প্রিয় খাবার। এই রান্নাটা করলে ও মানে ভীষণ ভালোবাসে এটা খেতে। তারপর আজকে রান্নাটা করতে করতে মনে হচ্ছিল ও থাকলে ও তো ভীষণ ভালোবেসে খেত এটা। তো যাই হোক, আমি রান্না করছি কিন্তু ওকে তো খাওয়াতে পারছি না, যাই হোক এই জন্য মনটা ভীষণ খারাপ, কারণ রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি। এটা আমাদের গাছেরই পেঁপে, তো এত মানে টেস্টি পেঁপেগুলো পেকে যাওয়ার পর তো আরও ভীষণ ভালো লাগে খেতে, একদম মিষ্টি মিষ্টি। তারপর এদিকে দেখো গরম মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তারপর এটা কৌটোতে ভরে নিলাম, কারণ ঘরে মেয়ে আছে, কখন এসে যে এটা ফেলে দেবে
আমি মানে দেখতেও পারবো না, এই জন্য ওই ঠান্ডা হয়েছে দেখে এটা ঢুকিয়ে নিলাম। তারপর এইদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলটার মধ্যে একটু বেশি করে যেহেতু তেল দিয়ে ফেলেছিলাম, তো তেলটার মধ্যে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা মেথি ফোড়ন দিয়ে তারপর এই যে দিয়ে দিলাম পেঁপেটা। এখন লবণ হলুদ দিয়ে পেঁপেটা একটু ভাজা ভাজা করব, করে তারপর ওই যে মিক্সিতে করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেবো। তারপর ওই যে আলুটাও দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো, যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দেব। তারপর টেস্ট অনুসারে একটু লবণও দিয়ে দেব। তারপর দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। ওই পেঁপেটা থেকে যেই জল টল বেরোবে সেই জলে আলু পেঁপে সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তারপর রান্নাটা করব। এই যে দেখো এটা দিয়ে দিচ্ছি, মিক্সিতে এটা করে রেখেছিলাম। তারপরে আলুটাও দিয়ে দেব। এই যে একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। তারপর আলুটাও দিয়ে দেব, একই সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই জলে। আলুটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, 80% হয়ে গেছে, 20% একটু যদি থাকে শক্ত সেটা এখন হয়ে যাবে। তো এখন নাড়াচাড়া করে এখন একটু চিনি দেব, চিনি দিলাম। তারপর ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর আবার আসছি, ঢাকনাটা খুলে কি অবস্থা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো চলে এসেছি, ঢাকনাটা খুলে এই দেখো জল বেরিয়েছে, সেই জলেই আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। তারপর এটার মধ্যে বাদাম দিয়ে দিয়েছি। এটা কালকেই রান্না করার কথা ছিল, কিন্তু ঘরে যেহেতু বাদাম ছিল না সেই জন্য এটা রান্না করতে পারিনি। তো এই দেখো বাদামটা দিয়ে দিলাম। তারপর বাদামটা দেওয়ার পর নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন নাড়াচাড়া করে বাস নামিয়ে নেবো, হয়ে গেছে আমার পেঁপের ঘন্ট। এই দেখো কতটুকু হয়ে গেছে রান্না করার পরে। এই দেখো এখন নামিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে এটা ঢেকে রেখে দেবো। তারপরে পুরোটা তরকারির মধ্যে ঘিয়ের গন্ধটাও উঠে যাবে। তো তারপর এইদিকে দেখো মেয়ের জন্য বসিয়ে দিয়েছি তরকারি। আর এইদিকে দেখো কি অবস্থা আমার। চলো এই সব কিছু পরিষ্কার করে নিই, তারপর মেয়ের তরকারিটা নামিয়ে নিই। তারপর এইদিকে দেখো আমার মেয়ের খেলা দেখো, কী যে খেলছে ও ভগবান জানে। সমস্ত খেলনা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে কি করছে কি না। তারপর এখান থেকে সসপ্যান এনেছে, তারপর হাতা এনেছে, কি করছে কি না। তারপর এইদিকে আমি সকালের খাবারটা খেতে বসলাম। এই যে রুটি আর পেঁপের ঘন্ট, সাথে 1 বোতল ঠান্ডা জল নিয়ে নিয়েছি, যেটা ছাড়া জীবন অসম্পূর্ণ এই গরমের মধ্যে আমি মনে করি। তারপর এইদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মিটটা, তারপর এইদিকে পেঁপের ঘন্ট দারুণ হয়েছে খেতে। এইদিকে ভাত, এদিকে রুটি, মানে একদম দারুণ হয়েছে খেতে। মানে কি বলবো, নিজে রান্না করে নিজেরটা নিজেই প্রশংসা করছি, ভীষণ স্বাদ হয়েছে খেতে। তারপরে এইদিকেরও কাজকর্ম পুরো কমপ্লিট। আর দেখো বাইরে রৌদ্র পুরো ফেটে যাচ্ছে, কি বলবো, এত রৌদ্র বাইরে। বাসন কোসন মাজা কমপ্লিট। তারপর এদিকে মেয়ে স্নানের জন্য জলও নিয়ে নিয়েছি। এই যে তারপর মেয়ের ওই যে ফ্লাক্সে জল রাখি, সেই জলও বসিয়ে দিয়েছি কেটেলে। তারপর এদিকে মেয়ের খেলনা পাতি সব গুছিয়ে বিছানা টিছানা ঝেড়ে, কাপড় ছিল আমার একটা জামা আর মেয়ের 2-3টে জামা প্যান্ট, তো এগুলো কেচে টেচে নিয়েছি, ঘরের মধ্যেই দিয়েছি শুকাতে। তারপর এদিকে চলছে টিভি, মেয়ে তো দেখছে টিভি, আর কি বলবো। চলো মেয়েকে স্নান করিয়ে নিই।